করতেছি আপা। দেশের অবস্থা তো খুবই আপা দেশের অবস্থা তো খুবই খারাপ আপা। আমাদের খুবই খারাপ। সবার উপরে শুরু করছে এখন খুন করা। আপা আর ওই যে আজকে গতকালকে রাতে তো আপনার পার্টি অফিস থেকে 6 জনকে গ্রেপ্তার করছে। মানে অন্তর্বর্তীকালীন সরকার আবু সাইদের রক্তের উপর ক্ষমতা এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার মুগ্ধ রক্তের উপর ক্ষমতা এসেছে, কিন্তু আমরা দেখেছি তারা ক্ষমতা এসে যত কমিশন গঠন করেছে সব জায়গায় ইসলামপন্থী মুসলমানদেরকে তারা বঞ্চিত করেছে। আমরা দেখেছি শিক্ষা সিলেবাসের প্রথম যে কমিটি, তারা পরিমার্জন কমিটি গঠন করেছিল 10 জনের, সেখানে চিহ্নিত 2 জন হলো শাহবাগী। আমরা প্রতিবাদ করেছিলাম, তারা আমাদেরকে একটা আইওয়াশ করেছিলেন। অবশেষে ইন্ডিয়া তো থাকা হচ্ছে না শেখ হাসিনা, কথাগুলো বলবো তারা কিছু কথা বলি। তোরা যা আসিস না হাসিনার অন্ধভক্ত, হাসিনা ছাড়া কিছু বুঝোস না, তোরা কারে সাপোর্ট করিস ভাই? একজন ভণ্ড প্রতারক মিথ্যাবাদীকে? হ্যাঁ, ওর মতো মিথ্যাবাদী আছে? ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে তাকে স্পষ্ট প্রতিবাদ জানাতে, এরপরেও যদি কাজ না হয় প্রয়োজনে রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে, তারপরেও যদি কাজ না হয় প্রয়োজনে ভারতের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আমরা আহ্বান জানাবো। বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করছি, আগামী দিনেও সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু ইসলামের বিরুদ্ধে, আল্লাহ নবীর ইজ্জতের বিরুদ্ধে যদি সরকার বুঝে বা না বুঝে কোনো পদক্ষেপ নেয় আমরা সতর্ক করব। সতর্ক পর যদি তারা সতর্ক না হয় আমরা আমাদের কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। ইতিমধ্যে আপনি দেখেছেন যে এই বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া শুরু হয়েছে, সমালোচনা শুরু হয়েছে। যেখানে শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি, যেখানে বিচার হয়নি, যেখানে এই যে আমাদের শহীদ জননীরা, এই যে শহীদের মারা রাস্তায় রাস্তায় কান্নাকাটি করছে বিচারের জন্য, এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় যাচ্ছেন কিন্তু বিচারটা পাচ্ছেন না, এমতো অবস্থায় যদি বিএনপির সংগ্রামী মহাসচিব, যাকে আমরা সজ্জন পলিটিশিয়ান হিসেবে জানি, তিনি এই ধরনের বক্তব্য দেন, সেটি কিন্তু আসলে আমাদের কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। বাইরে অবশেষে কিন্তু শেখ হাসিনার আরো একটা ফোন রেকর্ড ফাঁস হয়েছে গোপালগঞ্জের একজন আওয়ামী লীগ নেতাকর্মীর সাথে। সেই ফোন রেকর্ডে কি কথাগুলো বলেছে শুনলে আপনারা অবাক হবেন ভাই। মূলত গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। ইতিমধ্যে কিন্তু ডক্টর ইউনূস সাহেবকে করা হুঁশিয়ারি দিয়েছেন আলেম সমাজ। কেন দিলেন শুনলে বুঝতে পারবেন। এবং প্রিয় দর্শক, আজকে কিন্তু বাইতুল মোকাররমে জুমার নামাজের পরে কিন্তু ইসলামিক তৌহিদি জনতা ঝাঁপিয়ে পড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত মজলিস বা আল্লামা মামুনুল হক সাহেবের অনুসারীরা। কেন ঝাঁপিয়ে পড়েছেন? ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। প্রিয় দর্শক, বিস্তারিত দেখবেন, শুনবেন, তাহলে বুঝতে পারবেন। এবং কি সর্বশেষ আরও একটি গরম খবর আছে, সেটি হলো ভারতে শেখ হাসিনা আর বেশি দিন থাকতে পারছে না। তাহলে কোথায় যাবে শেখ হাসিনাকে? তাহলে কি ভারত থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে নাকি? বিস্তারিত জানবেন আজকের ভিডিওতে। আরও একটি গরম খবর, শেখ হাসিনার প্রসঙ্গে বা আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া দরকার, শেখ হাসিনাকে সুযোগ দেওয়া দরকার, এমন কথা বলেছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা বলার পরে কিন্তু তাকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। গণ অধিকার পরিষদের নেতাকর্মী রাশেদ খান বিষয়টি নিয়ে তথ্যবহুল আলোচনা করেছে। চলনের কথা না বাড়াই, এক এক করে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। অন্তর্বর্তীকালীন সরকার আবু সাইদের রক্তের উপর ক্ষমতা এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার মুগ্ধ রক্তের উপর ক্ষমতা এসেছে, কিন্তু আমরা দেখেছি তারা ক্ষমতা এসে যত কমিশন গঠন করেছে সব জায়গায় ইসলামপন্থী মুসলমানদেরকে তারা বঞ্চিত করেছে। আমরা দেখেছি শিক্ষা সিলেবাসের প্রথম যে কমিটি, তারা পরিমার্জন কমিটি গঠন করেছিল 10 জনের, সেখানে চিহ্নিত 2 জন হলো শাহবাগী। আমরা প্রতিবাদ করেছিলাম, তারা আমাদেরকে একটা আইওয়াশ করেছিলেন 2 জনের নাম বহিষ্কার করে, কিন্তু আমরা পরবর্তীতে 40 জনের যে বড় কমিটি দেখেছি, সেই কমিটিতে আমরা দেখেছি ইসলাম শিক্ষা বই পরিমার্জন এবং সংস্কারের জন্য যে 3 জন লোককে দায়িত্ব দেওয়া হয়েছে, এই 3 জনের একজন হলো আবু সাইদ খান, যে হাদিস অস্বীকারী, আরেকজন হলো মডারেট, আরেকজন মুসলমানদের প্রতিনিধিত্ব করে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আজকের এই শাহজালালের পুণ্যভূমি, শাহপরানের পুণ্যভূমি, 360 আউলিয়ার পুণ্যভূমি, সিলেটের পুণ্যভূমি থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি আপনারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো কোন শিক্ষা সিলেবাসকে ইসলামপন্থীদের ওভারটেক করে কোন শিক্ষা সিলেবাসকে এই দেশে চালু করতে দেখেন, আপনাদের পরিণতি এই দেশে ভালো হবে না। আমরা পরিষ্কার ভাষায় আজকের এই সমাবেশ থেকে 1 নম্বর দাবি করছি, আবু সাইদ খান সহ যতজন নাস্তিক, কামরুল হাসান মামুন, সামিনা লুৎফা সহ যতজন নাস্তিক রয়েছে, সব নাস্তিকদেরকে এই কমিটি থেকে বাদ দিতে হবে। 2 নম্বর দাবি করছি, আমরা খবর পেয়েছি, গতকালকে আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি যে তারা পাঠ্যপুস্তক সম্পাদনা করে জমা দিয়ে দিয়েছে। আগামী 15 তারিখের মধ্যে এটা প্রেসে যাবে। আমরা আজকে এই সিলেটের পুণ্যভূমি থেকে পরিষ্কার ভাষায় আরেকটা দাবি জানাচ্ছি, এই নাস্তিক মুরতাদ বেঈমানরা যে বইগুলো সম্পাদনা করেছে, ওই বইগুলো প্রেসে ওঠার আগে ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর আফম খালিদের মাধ্যমে সব বই সম্পাদনা করাতে হবে। যদি আপনারা সম্পাদনা না করেন, যদি আপনারা আমাদের দাবি না মানেন, যদি আপনারা ইসলাম পন্থাকে ওভারটেক করেন, এদেশের ইসলাম পন্থাকে ওভারটেক করে ফ্যাসিস্ট হাসিনা এই দেশে টিকতে পারে নাই, আপনারা যদি ইসলাম পন্থাকে ওভারটেক করতে চান আপনারা এই দেশে থাকতে পারবেন না।
আমি শেষ কথা বলে শেষ করছি। শাইখে চরমোনাই বক্তব্য রাখবেন, আমি শেষ কথা বলে শেষ করছি। বাংলাদেশের বছর 52 বছর হয়েছে। এই 52 বছরে আমরা কখনো সোনার বাংলাদেশের স্লোগান শুনেছি? এই বাংলাদেশে আমরা কখনো ডিজিটাল বাংলাদেশের গল্প শুনেছি? এই বাংলাদেশে আমরা নেতার পরিবর্তন দেখেছি? এই বাংলাদেশে আমরা চেয়ারের পরিবর্তন দেখেছি? এই বাংলাদেশে আমরা ক্ষমতার পরিবর্তন দেখেছি? 52 বছরে আমাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই। এবার সময় এসেছে শুধু নেতার পরিবর্তন না, নীতির পরিবর্তন হবে। বাংলাদেশে ইসলামকে আমরা বিজয় করবো ইনশাআল্লাহ। সুতরাং আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক, আগামীর বাংলাদেশের সব সেক্টরে কোরআন প্রতিষ্ঠা হোক, ইসলাম প্রতিষ্ঠা হোক। এটা আমরা চাই কি চাই না? এটা আমরা চাই কি চাই না? সুতরাং ইসলামের মিশন নিয়ে, ইসলামের দাওয়া নিয়ে, ইসলামের সৌন্দর্য নিয়ে আমরা বাংলার ঘরে 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 এই সংবাদ পৌঁছে দিব। সব নেতার দেখা শেষ, সব মার্কার দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ। আসসালামু আলাইকুম। ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে তাকে স্পষ্ট প্রতিবাদ জানাতে, এরপরেও যদি কাজ না হয় প্রয়োজনে রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে, তারপরেও যদি কাজ না হয় প্রয়োজনে ভারতের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আমরা আহ্বান জানাবো। বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করছি, আগামী দিনেও সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু ইসলামের বিরুদ্ধে, আল্লাহ নবীর ইজ্জতের বিরুদ্ধে যদি সরকার বুঝে বা না বুঝে কোনো পদক্ষেপ নেয়, আমরা সতর্ক করব। সতর্ক পর যদি তারা সতর্ক না হয়, আমরা আমাদের কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। রামগিরি মহারাজ, নীতিশ নারায়ণ সহ যারা আল্লাহ নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে এবং তাদের সমর্থন জুগিয়েছে, তাদের বিরুদ্ধে ভারত সরকার যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করে, আমাদের বাংলাদেশ সরকারের প্রতি আমাদের সুস্পষ্ট দাবি থাকবে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে তাকে স্পষ্ট প্রতিবাদ জানাতে, এরপরেও যদি কাজ না হয় প্রয়োজনে রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে, তারপরেও যদি কাজ না হয় প্রয়োজনে ভারতের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আমরা আহ্বান জানাবো। আমাদের দ্বিতীয় স্পষ্ট বক্তব্য হলো, আমাদের দেশের মাঝে মাঝে আল্লাহ নবীর বিরুদ্ধে কটূক্তিকারী কিছু মুরতাদের আবির্ভাব ঘটে। আমরা স্পষ্ট ভাষায় আমাদের অবস্থান ব্যক্ত করছি, আল্লাহ নবীর ইজ্জতের প্রশ্নে আমরা কোনো বিষয়ে ছাড় দিতে আপোষ করতে প্রস্তুত নাই। আমাদের অব্যাহত দাবি, আল্লামা আহমদ শফির দাবি, আল্লামা জুনায়েদ বাবুনগরীর দাবি, আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর দাবি হলো নবীজির বিরুদ্ধে কটূক্তিকারীদের জন্য সর্বোচ্চ শাস্তির আইন, মৃত্যুদণ্ডের বিধান চাই। স্পষ্ট ভাষায় আমাদের মহাসচিব সাহেব যে কথা বলেছেন, আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই, বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করছি, আগামী দিনেও সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু ইসলামের বিরুদ্ধে, আল্লাহ নবীর ইজ্জতের বিরুদ্ধে যদি সরকার বুঝে বা না বুঝে কোনো পদক্ষেপ নেয়, আমরা সতর্ক করব। সতর্ক পর যদি তারা সতর্ক না হয়, আমরা আমাদের কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। আল্লাহ নবীর হাদিসকে অস্বীকার করা, এটা নবীজিকে অবমাননার নামান্তর। কাজে শিক্ষা প্রণয়ন, শিক্ষা সিলেবাস প্রণয়ন কমিটিতে আল্লাহ নবীর হাদিসকে অস্বীকারী দুষ্কৃতিকারীকে ইসলামী স্কলার হিসেবে দেখিয়ে জনগণকে ধোঁকাবাজি, ভৌতবিদাজি করার যে তৎপরতা শিক্ষা মন্ত্রণালয় থেকে করা হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। এরপরে যদি সেই বিতর্কিত ব্যক্তিকে সেখান থেকে বাদ না দেওয়া হয়, হেফাজতে ইসলাম কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা এখন আজকের এই বিক্ষোভ সমাবেশ পরবর্তী মিছিলের কর্মসূচিতে অংশগ্রহণ করব। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সামনে যাবে, আপনারা সুশৃঙ্খল ভাবে মিছিলে অংশগ্রহণ করবেন। আমাদের মিছিল পল্টন মোড় হয়ে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে দোয়ার মাধ্যমে সমাপ্ত হবে ইনশাআল্লাহ।
দেশে জীবিত আছে এবং বাকিদেরকে পরিচ্ছন্ন হতে হবে। এই বাস্তব শিক্ষাটা সমাজে তুলে ধরতে হবে। যদি পেশার দক্ষতায় এবং দায়িত্ব পরায়ণতায় আমরা যদি একটা মডেল পেশ করতে পারি, পথ হারাই জাতি ইনশাল্লাহ পথ ফিরে পাবে। আজকে সবগুলা চেয়ার, সবগুলা গদি নষ্ট হয়ে গিয়েছে, অপবিত্র হয়ে গিয়েছে। এইগুলাকে পবিত্র অবশ্যই আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। এর জন্য ওই ক্ষমতা দখলের বা গদি দখলের লড়াই আমাদের কাজ নয়। দক্ষতার জায়গায় নিজের দক্ষতা ফুটিয়ে তুলতে হবে আন্তরিকতার সাথে। আল্লাহ যেন এই তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি। এক মাস আগে যা কল্পনা করিনি, আল্লাহ তাআলা নিজেই তার কুদরতি খাজানা থেকে এই জাতিকে একটা মহা উপহার দান করছে। রাব্বুল ইজ্জত, তোমার এই মেহরবানি শুকরিয়া আদায় করার শক্তি আমাদের নেই। তারপরে তোমার শেখানো ভাষায় বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ, তোমাকে ভয় করে তোলার তৌফিক আমাদেরকে দান করো। এই সমস্ত জাতিকে ভালোবাসার শক্তি আমাদেরকে দান করো। যে সমস্ত মায়ের মুখ খালি হয়েছে, যে সমস্ত বোনেরা বিধবা হয়েছে, যে সমস্ত শিশুরা এতিম হয়েছে, যে সমস্ত যুবক যুবতী মাই হারা হয়েছে, হে আল্লাহ তুমি তাদেরকে সবরে জামিন দাও। অবশেষে ইন্ডিয়া তো থাকা হচ্ছে না শেখ হাসিনা। কথাগুলো বলবো, তারা কিছু কথা বলি। তোরা যা আসিস না হাসিনার অন্ধভক্ত, হাসিনা ছাড়া কিছু বুঝিস না, তোরা কারে সাপোর্ট করিস ভাই? একজন ভণ্ড প্রতারক মিথ্যাবাদীকে? হ্যাঁ, ওর মতো মিথ্যাবাদী আছে? একটা কল রেকর্ডিং ফাঁস হইলো, সে কি বললো? চট করে বাংলাদেশে ঢুকে পড়লো, আমি কাছেই আছি। পরবর্তীতে জানা গেলো বাংলাদেশ থেকে অনেক দূরে দিল্লিতে আছে। দিল্লিতে তার মেয়ের সাথে আরামায়েশে দিন কাটাচ্ছে, পার্কে ঘোরাঘুরি করতেছে। জানা গেল কি বলছিল? তোদেরকে উজ্জীবিত করার জন্য যে আমি চট করে দেশে ঢুকে পড়বো, আমি কাছে আছি। সে মিথ্যা কথা না বললেও পারতো, সেটা বলতে পারতো যে আমার পরিবেশ পরিস্থিতি হলে আমি দেশে ফিরে আসবো, বলতে পারতো না? এই ভণ্ড প্রতারক যদি বলতো 300 আসনে যে এমপি গুলা ছিল তাদেরকে যদি বলতো দেখো দেখো আমাদের পক্ষে ক্ষমতায় টিকে থাকা সম্ভব না, আমরা দেশ ত্যাগ করতে পারি, সেই হিসাবে যতগুলো নেতা ছিল 300 আসনে যতগুলো এমপি ছিল তাদের তো এই ক্ষয়ক্ষতিগুলো হইতো না। তাদের বাড়ি ঘর জ্বালাই দিয়েছে, অনেকে মারছে ফিরাইছে, এগুলো তো হইতো না, হইতো না। এই ভণ্ড প্রতারক সবাইকে বিপদে ফেলে সে চট করে বাংলাদেশে কি ঢুকবে, চট করে বাংলাদেশ ত্যাগ করছে। আবার দেখলাম যে ওদের একটা পেজে যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করছে। শোন একটা কথা বলি, তোরা যারা 111-এর সাথে এই বর্তমান 2024-কে মিলাস, তোরা হলো বুকা। 111-এ কিন্তু প্রবলেম হওয়ার কথা ছিল কার? ক্ষমতায় ছিল তখন বিএনপি, সেই সাথে বিএনপিরও হয়েছে, আওয়ামী লীগেরও হয়েছে। এইটার সাথে কিন্তু এই 24-এর কোনো মিল নাই। তোরা যারা মনে করিস 111-এ শেখ হাসিনা দেশে ফিরছে, হ্যান করছে ত্যান করছে, 111 আর এটা কিন্তু এক না। সে 2 মাসও হয় নাই গণহত্যা চালাই গেছে বাংলাদেশে, সে আবার বাংলাদেশে ফিরবে সেই স্বপ্ন নিয়ে তোরা বসে থাকি। হ্যাঁ, এখন তো তোর পাশের দেশে ছিল, তোদের একটা ভরসা ছিল যে আপা কাছে কিনার আছে, যে কোনো সময় সফট করে ঢুকে পড়বে। তোর আপা এখন যাচ্ছে কোথায়? ইন্ডিয়া ছাড়তে হইতেছে, আমেরিকার চাপে ইন্ডিয়া ছেড়ে দিতে হচ্ছে, ইন্ডিয়াতে থাকতে পারতেছে না। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের একটা দেশে জায়গা হইতে পারে। হ্যাঁ, শোন একটা কথা বলি, তোরা ওই যে যুদ্ধের ঘোষণা দিচ্ছে, হ্যান করতেছে ত্যান করতেছে, যুদ্ধ কর, বিপদে তোরাই করবি। যে গোপালগঞ্জ লাফালাফি করছিল, গোপালগঞ্জ পুরো ঠান্ডা হয়েছে না? বাংলাদেশের প্রতিটা জায়গায় ঠান্ডা হয়ে যাবে। বাংলাদেশের কোথাও ওই আওয়ামী লীগ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ভাই। ওই যে বলতেছে যে মিছিল করো, সমাবেশ করো, হ্যান করো ত্যান করো, বিদেশে বসে, বিপদে তোমরাই পড়বা ভাই। একটা জিনিস মাথায় রাখবা, বিএনপি তারেক রহমানের সাথে শেখ হাসিনা তুলনা করলে হবে না। তারেক রহমান শুধু 1% বিদেশে বসা, তার দলের কিন্তু প্রতিটা নেতাকর্মী কিন্তু দেশে, তার দলের মহাসচিব শুরু করে সবাই। তাই ইয়ার দেখেন আওয়ামী লীগের কে আছে, দলের দায়িত্ব কে নেবে? দলের তো সভাপতি কে ছিল? শেখ হাসিনা। সেক্রেটারি কে, সাধারণ সম্পাদক কে ছিল? ওবায়দুল কাদের আছে। ওবায়দুল কাদের বাদ দিলাম, পরের যে 5 জন ভাইটাল যে পদগুলো আছে, ভাইটাল পদের একজন ব্যক্তিদের দেখান তো, একজন নেতারা দেখান তো বাংলাদেশে আছে নাকি? হ্যাঁ, আপনার কি মনে হয় ওবায়দুল কাদের দেশে ফিরবে? ওবায়দুল কাদের যথেষ্ট শিক্ষা হয়েছে, ওবায়দুল কাদের দেশে আসবে না। আর আপনি যদি মনে করেন শেখ হাসিনা দেশে আসবে, আপনিও বোকা। যে ইন্ডিয়া যে একটা দলকে মানে নোংরাভাবে সাপোর্ট করে গেছে, যে বাংলাদেশে যদি ইন্ডিয়া আবার সেই সুযোগ সুবিধা নিতে চায় অবশ্যই আওয়ামী লীগের প্রয়োজন আছে, সেই ইন্ডিয়ায় চিন্তা কর শেখ হাসিনা রাখতে পারতেছে না। হ্যাঁ, যে শেখ হাসিনাকে ইন্ডিয়ার সব থেকে বেশি প্রয়োজন, তারাই রাখতে পারতেছে না। তোরা কার স্বপ্ন দেখতেছিস যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে? এই স্বপ্ন ভাই ভুলে যা, এটা ভুলে যা ভাই। রাজনীতি করার অধিকার তোদের আছে, কিন্তু এটা তো তোরাই হারাইছিস। রাজনীতি করার যে অধিকারটা ছিল এটা তোরাই হারাইছিস। এটা তো আমরা ইচ্ছাকৃতভাবে করি। 2024 সালে নির্বাচনটা হলো, তখন যদি স্বেচ্ছায় পদত্যাগ করে একটা নির্বাচন দিত, স্বেচ্ছায় পদত্যাগ করে, বাংলাদেশের যে মূর্তিগুলা ভাঙছে শেখ মুজিবুর সাহেবের, কারো বাপের ক্ষমতা ছিল একটা মূর্তিতে আঘাত করা ছিল? শোন, আল্লাহ হচ্ছে সব থেকে বড় পরিকল্পনাকারী। আল্লাহ বলছিল যে শেখ হাসিনার ভয়ঙ্কর ভাবে পতনটা ঘটবে এবং আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। তোরা এটা কল্পনা কর, 2024 নির্বাচনের আগে যদি শেখ হাসিনা পদত্যাগ করতো এত ক্ষয়ক্ষতি কিন্তু হইতো না। কিন্তু এই ক্ষয়ক্ষতি পর্যায়ে নিয়ে তোদেরকে পতন ঘটাইছে, যে তোরা এতগুলো মানুষকে মেরে গেছিস। আজকে মানে তথ্য অনুযায়ী 1582 জন মানুষ মারা হয়েছে। হ্যাঁ, আরো আছে।
এদেরকে মেরে গেছিস, এই জন্য বাংলাদেশের মানুষ তোদের মূর্তি ভাঙছে, তোদের পার্টি অফিস জ্বালাই দিছে, তোদের বাড়ি ঘর জ্বালাই দিছে একটা কারণে। কিন্তু সুষ্ঠুভাবে নির্বাচন দিলে, ক্ষমতা ছেড়ে দিয়ে এইসব কিচ্ছু হইতো না, আওয়ামী লীগ থাকতো বাংলাদেশে। বুঝতে পারছিস? এই যে 5 বছর পরে আবার ক্ষমতায় আসার সম্ভাবনা ছিল, কিন্তু এখন তোরা যারা স্বপ্ন দেখছিস যে 5 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, হ্যান করবে ত্যান করবে, ভাই তোরা রাজনীতি কর, কিন্তু তোদেরকে বাংলাদেশের মানুষকে অ্যাকসেপ্ট করবে? অত সোজা না, লেরা বেলগাছ তলা একবারই যায়, বুঝছোস? তো একটা কথা মাথায় রাখিস যে শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে নাই, ইন্ডিয়া তো থাকতে পারতেছে না। যে হচ্ছে শেখ হাসিনাকে এই 15 বছর ক্ষমতায় রাখার জন্য সব থেকে বড় ভূমিকা পালন করছে ইন্ডিয়া, সেই ইন্ডিয়ায় শেখ হাসিনাকে ইন্ডিয়াতে রাখতে পারতেছে না। তাহলে চিন্তা কর তোর শেখ হাসিনার কি পরিস্থিতি, তোর আওয়ামী লীগের কি পরিস্থিতি, তো মাথা ব্রেন দিয়ে চিন্তা করবি। বুঝতে পারছোস? তাহলে সবকিছু সহজ হয়ে যাবে। তো ভাই, যে অনেকে উস্কানি দিবে, এই আন্দোলন করো, এই করো, সেই করো, নিজের বিপদ নিজের ডেকে এনো না। বাংলাদেশের জনগণ যা বলে তার সাথে তাল মিলিয়ে কথা বলো, এটাই বেটার হবে। তারা মনে করতেছে বিএনপি 17 বছর এত নির্যাতন সহ্য করে টিকে আছে, বিএনপির টিকে থাকা আওয়ামী লীগের টিকে থাকা এক না। বিএনপি 1 থেকে 6 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল, বিএনপি কিন্তু এত হাজার হাজার মানুষকে খুন করে নাই, তারা দুর্নীতি করছে, এটা ঠিক আছে। কিন্তু ভাই, অর্থনৈতিক ক্ষতি পুষায় নিয়ে যায়। তুমি একটা পরিবারের কাছ থেকে তুমি একটা পরিবারকে রাস্তায় নামাই দাও, সেই পরিবারটা কাম ব্যাক করতে পারবে। কিন্তু তুমি যদি একজন মানুষের জীবন নিয়ে যাও, সেই জীবনটাকে তোমার বাপের ক্ষমতা দেওয়া ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আছে কারো? হ্যাঁ, কারো ক্ষমতা নাই। সেক্ষেত্রে অর্থনৈতিক প্রবলেম ছিল, সে শেখ হাসিনা করুক যাই করুক, সেখান থেকে উত্তোলন হয়েছে। কিন্তু যে মানুষের জীবনগুলা, এগুলা কে দিবে? এই যে 15টা বছর 800 জন মানুষকে গুম করছে, হাজার হাজার মানুষকে গুলি করে মারছে, আবার ক্ষমতা ছাড়ার আগেও হাজার হাজার মানুষকে গুলি করে মেরে গেল, এরা কি এত সহজে আওয়ামী লীগকে বাংলাদেশে অ্যাকসেপ্ট করবে? না ভাই, স্বপ্ন দেখা বাদ দাও। ইতিমধ্যে আপনি দেখেছেন যে এই বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া শুরু হয়েছে, সমালোচনা শুরু হয়েছে। যেখানে শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি, যেখানে বিচার হয়নি, যেখানে এই যে আমাদের শহীদ জননীরা, এই যে শহীদের মারা রাস্তায় রাস্তায় কান্নাকাটি করছে বিচারের জন্য, এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় যাচ্ছেন কিন্তু বিচারটা পাচ্ছেন না। এমতো অবস্থায় যদি বিএনপির সংগ্রামী মহাসচিব, যাকে আমরা সজ্জন পলিটিশিয়ান হিসেবে জানি, তিনি এই ধরনের বক্তব্য দেন, সেটি কিন্তু আসলে আমাদের কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। আমরা কি চাই? এই মুহূর্তে বাংলাদেশের আমি মনে করি 99% মানুষ চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। নাৎসি বাহিনীকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক একইভাবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা। যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোকপাত শুরু করেছেন, যে আওয়ামী লীগ আবারও ফিরে আসছে এবং একই সাথে ভারতের সীমান্ত দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে যাচ্ছে। এখন আমার প্রশ্ন হলো, যদি পালিয়ে যায় তারা আবার কিভাবে ফিরে আসছে? হ্যাঁ, ফিরে আসছে কারণ শেখ হাসিনা পালিয়ে গেছে। শেখ হাসিনার হাইকমান্ডে যারা ছিল তারা পালিয়ে গেছে বা পালিয়ে যায়নি। কিন্তু শেখ হাসিনা দীর্ঘ 15 বছর ধরে যে ফেসিবাদ কায়েম করেছিল, সচিবালয়ে ফেসিবাদ, পুলিশে ফেসিবাদ, আপনার অন্যান্য প্রশাসনে ফেসিবাদ, সরকারের সকল সেক্টরে ফেসিবাদ, এই ফেসিবাদ শেখ হাসিনা এখানে রেখে গেছে। এবং এই শেখ হাসিনার ফেসিবাদ আমরা এখন দেখছি যে তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে। তাদের অধিকাংশ ডিসি হিসেবে নিয়োগ পাচ্ছে, তাদের অধিকাংশ পুলিশের এসপি হিসেবে নিয়োগ পাচ্ছে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে নিয়োগ পাচ্ছে। অর্থাৎ রদবদলের নামে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে। কারা করছে? একজনের নাম এসেছে, অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান, আমাদের সকলের প্রিয় ডক্টর ইউনূস স্যারের একজন বিশেষ সহকারী আলী ইমাম মজুমদার। এবং এই নামটি আমি আপনি সামনে আনি নাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক সার্জিস, তিনি এই নামটি সামনে এনেছেন। এবং এই আলী ইমাম মজুমদার সাহেবের যিনি পিএস, তিনিও এর সাথে জড়িত। তাকে ইঙ্গিত করে হাসনাত সাহেব একটি বক্তব্য দিয়েছে এবং আমাকে নিয়ে তিনি একটি পোস্ট করেছিলেন, আপনি নিশ্চয়ই দেখেছেন। এবং সেখানে তিনি এটি বলেছেন। সেখানে সার্জিক, আমি যেহেতু যুগান্তর পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছিল 2 জন সমন্বয়কের নামে, এবং এই যে ডিসি বলেন বা নিয়োগ বলেন, সেই ক্ষেত্রে 2 জন সমন্বয়কের নাম এসেছিল এবং আপনার এই বিষয়গুলো নিয়ে একটি বিভ্রান্তি ছড়িয়েছিল। তো আমি জাস্ট সিজিএস এর একটি প্রোগ্রামে ছিলাম, সেখানে আমার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা আপনার ব্রিগেডিয়ার শাখাত সাহেব ছিলেন। তো সেখানে আমি বক্তব্য দিয়েছিলাম, যদি সমন্বয়কদের এইভাবে নাম আসে যে তাদের তত্ত্বাবধানে তাদের পরামর্শে নিয়োগগুলো হচ্ছে, এবং এক্ষেত্রে যদি সমন্বয়করা প্রতিবাদ না করে, তাহলে কিন্তু ওই সমন্বয়কদের প্রতি মানুষের যে একটা দেবতা তুল্য একটি ভালোবাসা তৈরি হয়েছিল, সেই জায়গাটায় কিন্তু ভাটা তৈরি হয়। আমি এই প্রশ্ন করেছিলাম। তো যাই হোক, তারপরে সার্জিস তার অবস্থান ক্লিয়ার করেছে যে তিনি বুঝিয়েছেন যে ওই নিউজটি আসলে তার সামনে আসেনি। এবং তিনি আমাকে বলছেন যে মূলত এই নিয়োগগুলো আলী ইমাম মজুমদার এবং তার পিএস সহ যারা আছে তারা এই নিয়োগগুলো দিচ্ছে, এবং আমাকে আহ্বান জানিয়েছেন যে এই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ জানানোর জন্য। তো আমি যেহেতু ক্লু পেয়ে গিয়েছি, একজন সমন্বয়ক যারা এই যাদের সরকার, মানে সমন্বয়কদের সরকার তো এখন ক্ষমতায় রয়েছে, তো সমন্বয়ক আমার হাতে যেহেতু এভিডেন্স দিয়ে দিয়েছে লেখার মাধ্যমে, আলী ইমাম মজুমদার এবং তার পিএস এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে। দেখেন, তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ তারা 1-11 কুশীলব। তো 1-11 কুশীলবরা যদি ডক্টর ইউনূস স্যারের আশপাশে থাকে, এরকম হয়তো আরো অনেকে আছে, তখন সম্মানটা নষ্ট হয় কার? ডক্টর ইউনূস স্যারের। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের অনেককে নিয়ে অনেক অনুযোগ থাকতে পারে, কিন্তু ডক্টর ইউনূস স্যারকে নিয়ে কোন ধরনের অভিযোগ নাই, অনুযোগ নাই। এবং সবাই কিন্তু চেয়েছে যে এই মুহূর্তে আন্তর্জাতিক বিশ্বের কাছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে একমাত্র ব্যক্তি, তিনি হলেন ডক্টর ইউনূস স্যার।
এবং এক্ষেত্রে আমি আরেকজনের কথা বলবো, আমি অবশ্যই যদি সেই মানুষটি বেঁচে থাকতেন আমি বলতাম না, এই ক্ষেত্রে তাকে দায়িত্ব দেওয়া হোক। সেটা হচ্ছেন জাফরুল্লাহ স্যার। তিনি যেহেতু মারা গেছেন এবং তিনি কিন্তু ইউনূস স্যারের বন্ধু ছিলেন। জাফরুল্লাহ স্যারের অনন্য বৈশিষ্ট্য হলো যে একদিকে তিনি এই মানবতার সেবক হিসেবে কাজ করেছেন, অন্যদিকে আবার রাজনীতি সম্পর্কে জানা এবং জানাশোনা বেশ ভালো ছিল, একটা অভিজ্ঞতা ছিল। তিনি নিজের এক সময় রাজনীতি করেছেন। সেই জায়গায় আমি যদি জাফরুল্লাহ স্যার বেঁচে থাকতেন তার নামটি প্রস্তাব করতাম। তো যাই হোক, আমি ফিরে আসি যে এই যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে, শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু তার ফেসিবাদ তো রয়ে গেছে। সুতরাং এই যে পুনর্বাসন করা হচ্ছে, কারা পুনর্বাসন করছে এটি অবশ্যই খতিয়ে দেখতে হবে। এই পুনর্বাসন প্রক্রিয়া যদি এভাবে চলতে থাকে তাহলে আমি যে দুজনের বক্তব্যের কথা বললাম স্পষ্টভাবে, তারা তো পুনর্বাসন না, তারা তো চায় না যে সামনে রাখার চেষ্টা করেছে। এবং চাইলে কিন্তু আওয়ামী লীগ অনেক আগেই জামাত ইসলামকে নিষিদ্ধ করতে পারতো, কিন্তু নিষিদ্ধ করে নাই। কারণ কি? কারণ তাদের রাজনীতি করার জন্য জামাত ইসলামকে দরকার, একটা স্বাধীনতা বিরোধী শক্তি দরকার, যেহেতু নিজেদেরকে তারা স্বাধীনতার সপক্ষে শক্তি দাবি করে। ঠিক একই বিষয় আমার কাছে মনে হচ্ছে যে আমরা তো পলিটিক্স করি, আমরা পলিটিক্স করতে গেলে একজন সাধারণ মানুষ যেভাবে সরল ভাবে চিন্তা করে, আমরা কিন্তু অনেক সময় সরল ভাবে চিন্তা না করে আমরা একটু জটিল ভাবে, একটু প্যাস মেরে, হ্যাঁ, একটু কুটিল ভাবে চিন্তা করি। সেই জায়গা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে বক্তব্যটি দিয়েছেন, তার বক্তব্য আমার মনে হয় বিএনপির নেতাকর্মীরাই তার বক্তব্য ওইভাবে আসলে পছন্দ করেনি। আমি বলবো না যে গ্রহণ করেনি, আমি বলবো পছন্দ করেনি। কারণ এই মুহূর্তে যখন আসলে এই হত্যাকাণ্ডের বিচার হয়নি এবং শহীদের রক্ত কিন্তু এখনো পর্যন্ত শুকায়নি। কারণ কি? কারণ কত মানুষ শহীদ হয়েছে তার প্রকৃত তালিকা এখনো আমার আপনার হাতে কিন্তু আসে না। আমরা কি সংখ্যা শুনেছি প্রায় 15 স্পষ্টভাবে যেটা বলেছেন, তিনি বলেছেন আওয়ামী লীগকে আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়া বা ফেসিবাদী রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা উচিত নয়, তিনি এটা বলেছেন। এবং কারণ উভয় কর্মকাণ্ডই গণতান্ত্রিক চর্চাকে দুর্বল করবে, তিনি গণতন্ত্রকে একটু বেশি গুরুত্ব দিতে চাচ্ছেন। জি, আমি আসি ভাই। দেখেন, মসজিদ যে বক্তব্য দিয়েছে এটা মানে এই বক্তব্য একজন রাজনীতিবিদের বক্তব্য, কিন্তু গণ অভ্যুত্থানের আমি তো আছি, তোমরা কেমন আছো? জি আপা, আলহামদুলিল্লাহ। আপা আমার চিনছেন, আমি ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক গোপালগঞ্জ সদরে আপা। হ্যালো হ্যাঁ, আপা, আপনাকে খুব মিস করতেছি আপা। দেশের অবস্থা তো বলো খুবই বলো। আপা, দেশের অবস্থা তো খুবই খারাপ আপা। আমাদের খুবই খারাপ, সবার উপরে শুরু করছে এখন খুন করা। আপা, আর ওই যে আজকে গতকালকে রাতে তো আপনার পার্টি অফিস থেকে 6 জনকে গ্রেপ্তার করছে, মানে গোপালগঞ্জের পার্টি অফিস থেকে আপা। আপনি নিউজ জানেন কিনা আপা? আমরা তো বাড়িতে ঘুমাইতে পারতেছি না আপা। এটা প্রশাসন খুব মানে খারাপ করতেছে, যৌথ বাহিনী অভিযান করতেছে আপা, এই অবস্থা। হ্যালো হ্যাঁ, ওখানে তো একজন শিবির আর একজন হলো ছাত্র দল, তাদেরকে বসাইছে এখন গোপালগঞ্জে। জি আপা, এইটা আসলে গোপালগঞ্জের এখন আপা আমার আমার আসলে আপনার সাথে অনেকদিন ধরে কথা বলার ইচ্ছা ছিল, বাট আপনি ধরছেন, অনেক ধন্যবাদ আপা। আর আমাদের গোপালগঞ্জে একটা দিক নির্দেশনা দিবে এরকমের একজনকে একটু সেট করলে আমাদের জন্য ভালো হয়। আর দ্বিতীয়ত তাহলে সারা বাংলাদেশের নেতাকর্মীরা হয়তোবা নামতে পারতো। হ্যাঁ, একজনের নাম বলবা, সাথে সাথে তাদের একটা মামলা দেবে এবং গ্রেপ্তার করে নেবে। ও, তাহলে তো ওইটা আসলে, তাহলে তো সেটাও তো আসলে, তাহলে আমাদের কোন দিকে যে যাব আপা আসলে? না, নিজেদেরই করতে হবে, যে যেখানে যার অবস্থান থেকে কাজ করতে হবে। আপা আমার ইউনিয়ন হলো বুড়াশি ইউনিয়ন। এই যে আপনি যে নৌকায় করে চলতেন, মানে যে রাস্তা দিয়ে যেতেন। হ্যাঁ, আমি চিনি। জি আপা। তো যার যার এলাকা নিয়ে সে কাজ করতে হবে, আর সবাইকে সাবধান করতে হবে। আর গোপালগঞ্জ যা বলছে, গোপালগঞ্জ যখন হাত দিচ্ছে, তো গোপালগঞ্জে যে হাত দেয় তার কিন্তু হাত পড়ে। জি আপা, জি আপা, জি জি। গোপালগঞ্জে হাত দিলে এটা ভালো হবে না। জি আপা। আপা আপনি ভালো আছেন তো আপা? আমি ভালো আছি, আমি ঠিক আছে। আমি যে কথা বলছি সারা বাংলাদেশে, কারণ কালকেই প্রজ্ঞাপন দিছে। জি আপা। এনএসআই, র্যাব, ডিজিএফ সবাইকে রিপোর্ট, আইজিপি কে ডেকে ইউনূস বলে দিছে, মানে আওয়ামী লীগের সাবেক এমপি, বর্তমান এমপি, ভবিষ্যতে এমপি হতে পারে, জি আপা, তারা তাদের আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন, জি আপা, প্লাস যারা কাউন্সিলর, মেম্বার, তারপরে মেয়র, যে যেখানে আছে, এবং তাদের আত্মীয় স্বজন সবাইকে অ্যারেস্ট করতে বলছে। তোরা কত করবে সেটাই তো কথা। হ্যাঁ আপা, এখন আমি কালকে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, আপনি চিনেন কি না জানি না, এম ননি আহমেদ ননি, উনার সঙ্গে একটা মিটিং করলাম, কথা হয়েছে অনেকক্ষণই। তো উনি দিক নির্দেশনা দিল এবং কালকেই যাওয়ার কথা ছিল আমাদের একটা মিছিল নিয়ে বুড়াশি ইউনিয়নের
যারা ছাত্রলীগ করে কর্মী যারা আছে এদের নিয়ে আমরা একটা মিছিল নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তার ভিতরই মানে সন্ধ্যার পরে 7টায় প্রোগ্রামটা ছিল, তার ভিতরে নিউজ আসলো যে যৌথ বাহিনী অভিযান চলবে। তো আমরা গেলাম না, ওনারা যারা গেছিল যাওয়ার পরে আপনার অ্যারেস্ট করলো। আর ওই যে পিছন দিয়ে যে গেটটা আছে না আপা, ওই গেট দিয়ে হয়তো বা 4-5 জন ধরেন যে চলে গেছিল বাইরে, এই অবস্থা। আর আমাদের যারা আসলে আমরা দলকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি, সংগঠনটাকে সুন্দরভাবে সচ্ছল রাখার চেষ্টা করতেছি, এদের খুব ডিস্টার্ব করতেছে খুবই। আপনার যেদিন জন্মদিন ছিল ওই দিন আমরা আমাদের ছোট ভাইদের দিয়ে বঙ্গবন্ধু কলেজের ওদের দিয়ে আপনার অনুষ্ঠানটা ওরা করতেছিল, কেক কাটছিল, এর ভিতরে ওসি নিজে এসে ওদের কলার ধরলো। মানে খুব অ্যাক্টিভ যে 4-5 জন ছেলে আছে, হিমেল, তারপর বাপ্পি, রেয়াজ, সাকিব, তারপরে সাব্বির, এরা বঙ্গবন্ধু কলেজের আসলে আমি ব্যক্তিগতভাবে যতটুক না করতে পারতেছি ওরা ততটুক করতেছে। এবং আমরা একটা মশাল মিছিলও করলাম সেদিনও, আপনার আর্মি আমাদের পরবর্তীতে ওদের বাসায় যে ঝামেলা করলো, আমি একদম সামনে ছিলাম, আমি আপনার ওই ছবিটা পাঠাইছি, আপনি দেখছেন হয়তোবা। আর প্রিয় দর্শক শ্রোতা, সবগুলো ভিডিও ফুটেজ আপনারা দেখলেন, এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেল নাশিদ ইসলামিক মিডিয়া সেন্টারে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।